দরজায় করা নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। স্বাধীনতার এই 5 দশকে এসে আরও 12টি জাতীয় সংসদ নির্বাচন দেখেছে বাংলাদেশ। তবে সময়ের সঙ্গে পাল্লা দিতে গিয়ে এই নির্বাচনগুলোর পরিবেশ এবং একই সাথে প্রযুক্তিতে এসেছে বেশ কিছু পরিবর্তন। সেই বিবর্তন এবং মিল অমিলগুলো খুঁজবো আমরা নবীন প্রবীণের ভোট এই আয়োজনে। আর পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সঙ্গে থাকবো আমি নাইম আবির। আর এই নবীন প্রবীণের ভোটের যে বিস্তারিত আমরা আলোচনা করব এবং একসাথে মিল অমিলগুলো খুঁজবো, তার জন্য আমরা বসেছি চারজন বিশেষ অতিথির সঙ্গে। শুরুতেই পরিচিত হতে চাই। আমার ডানে রয়েছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ জসিমউদ্দিন, উদ্ভিদ বিজ্ঞান বিভাগের স্যার, এবং তিনি আরেকটি পরিচয় ডাকসুর প্রধান নির্বাচন কমিশনার ছিলেন। আমার বায়ে রয়েছেন অধ্যাপক ডক্টর কাজী মাহবুবুর রহমান স্যার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক তিনি। এবং আর এক তরুণ প্রজন্মের প্রতিনিধি হিসেবে আমাদের সঙ্গে রয়েছেন রাগিব আঞ্জুম, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, এবং রয়েছেন হামিদা নিসা, তিনি লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী। আপনাদের চারজনকে আমাদের আজকের এই আয়োজনে স্বাগত জানাচ্ছি। আমরা আসলে আলোচনাটা শুরু করতে চাই, যেহেতু নির্বাচন নিয়ে আমরা কথা বলছি এবং এই বাংলাদেশের যে 12টি নির্বাচন হয়েছে, সামনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, মিল অমিল, অভিজ্ঞতার পার্থক্য, এই বিষয়গুলো নিয়ে কথা বলতে চাই। আপনার কাছে স্যার প্রথমে আসতে চাই যে আপনি তো 90-এর দশকে প্রথম ভোট দিয়েছেন, সেই সময়ের অভিজ্ঞতা, ভোটের পরিবেশ, তারপরে প্রযুক্তিগত বিষয় যদি জানতে চাই শুরুতে আপনার কাছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, প্রথম ভোট দেওয়ার অভিজ্ঞতাটা তো অন্যরকম। আমরা যখন প্রথম ভোটার হই তখন তো এক স্বৈরাচারী সরকারের আমল ছিল। আমরা হয়তো তখন ভোট দিতে যাইনি। আমরা দীর্ঘদিন আন্দোলন করেছি। 90তে গিয়ে সে স্বৈরাচারের পতন ঘটেছে। আমি তখন ফার্স্ট ইয়ারের ছাত্র ছিলাম। আমরা 87-88 ব্যাচে অ্যাডমিশন নিয়েছি, কিন্তু আমাদের ফার্স্ট ইয়ার শেষ হতে হতে মানে এরশাদের সেই রিজিম শেষ হতে হয়েছে। এরপরে আমাদের সামনে আসছে ইলেকশন। চমৎকার ইলেকশন ছিল, পরিবেশ খুব চমৎকার ছিল। আমরা স্বাধীনভাবে আমরা প্রথমবারের মতো আমরা ভোট করতে পেরেছি। কোনো ধরনের বাধা বিপত্তি কিছুই ছিল না। আমরা আমাদের নিজের ভোটটা নিজে দিয়ে আসতে পেরেছি এবং আমাদের ভোট অনুযায়ী আমাদের সেই সরকার অথবা আমাদের নেতা প্রতিষ্ঠিত হয়েছে। সেখানে আজকে যে প্রযুক্তির, সেই প্রযুক্তি এত ছিল না। এবং ওই সময় পোস্টার লাগানোর একটা বিষয় ছিল, রশি টাঙিয়ে, দড়ি টাঙিয়ে। সেখান মানে তখনকার আচরণবিধি ছিল একরকম। এখনকার আচরণবিধি আর তখনকার আচরণবিধিতে অনেক ডিফারেন্স ছিল। এখন হচ্ছে সোশ্যাল মিডিয়ার যুগ। আপনি আপনাকে পরিচয় করানোর জন্য এই পোস্টার লাগে না। আপনি ইচ্ছে করলে আপনার ফেসবুকে বসে আপনি বিভিন্ন ধরনের মাধ্যমে আপনাকে পরিচয় করতে সেকেন্ড লাগতেছে না। আপনার এটাকে আমরা সোশ্যাল ক্যাপিটাল বলি। আপনার কতজন ফলোয়ার আছে, কত মানুষ আপনাকে লাইক করতেছে, এটা একটা বিগ ইস্যু। সেটা তখন আমাদের সামনে ছিল না। তখন আমাদেরকে মিছিল, মিটিং অথবা মানুষের দরজায় গিয়ে, বাড়িতে গিয়ে জনসভা করে পরিচয় করার দিতে হতো। হ্যাঁ, কিন্তু এখন কিন্তু সেটা লাগতেছে না। আপনি একটা বক্তৃতা দিচ্ছেন, সাথে সাথে সারা পৃথিবী আপনাকে দেখতেছে। আপনি বক্তৃতাও যদি না দেন, আপনার হাতে যে সোশ্যাল মিডিয়া আছে, আপনি সেটা দিয়ে আপনি মুহূর্তের ভিতর সারা পৃথিবীতে আপনার নিজেকে পরিচয় করে নিতে পারেন। তারপর ধন্যবাদ। আমি একটু ডক্টর কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান স্যারের কাছে আসতে চাই। আপনি তো 2001 সালে বোধহয় প্রথম ভোট দিয়েছেন এবং এর আগেও তো ভোট দেখেছেন। আপনারও অভিজ্ঞতা একটু জানতে চাই যে ওই সময় আপনারা ভোটের যে উৎসব ছিল সেটি কেমন ছিল? আপনাকে ধন্যবাদ। প্রথমত হলো আমি ভোটের অভিজ্ঞতাটা 1991 সালে প্রথম পাই, অনুভব করি আর কি। সেটা হলো আমার এখনো মনে আছে যে বিবিসি বাংলা আমরা শুনতাম, তারপরে ভয়েস অফ আমেরিকা শুনতাম। তখন তো আসলে খুব মাধ্যম নাই, বিটিভি ছাড়া কোনো মাধ্যম নাই। তো এখানে সর্বত্র এই দুইটা মিডিয়া ছিল খুব পপুলার গ্রামে গঞ্জে এলাকায়। বড় ইম্পর্টেন্ট মানে সোর্স ছিল ইনফরমেশনের বিটিভি। তো আমরা তখন একটা কথা শুনতাম, ওই যে যেহেতু তখন শাহাবুদ্দিন আহমেদ দায়িত্ব নেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে, তো তখন দেখা গেল যে আমরা একটা স্লোগান শুনতাম যে আমার ভোট আমি দেব, যাকে খুশি তাদেরকে দেবো। এই স্লোগানেই সারা এলাকায় প্রচার। তখন একই সাথে আমেরিকা আক্রমণ করেছে ইরাকে। তো দুই তথ্য নেওয়ার জন্য মানুষ একদম বিবিসি আর ভয়েস অফ আমেরিকা, বিটিভিতে একদম ঝাঁপায় পড়তো এলাকার মানুষজন। তো এই দুইটাই নিউজ ছিল আসলে, ভোট দেওয়া আর ইরাকের আক্রমণে কি হচ্ছে। মানুষ খুব এক্সাইটেড, এতদিন পরে 9 বছর পরে ভোট দিতে যাচ্ছে। তো এটা আমিও খুব সোশ্যালাইজড হয়েছিলাম তখন। মানে আমার অন্যান্য সময়ের ভোটের চেয়ে ওই ভোটের অভিজ্ঞতা বেশি, যদি আমি তখন ক্লাস 5-6-এ পড়ি। ব্যাপার হলো কি, আমার কাছে মনে হয় যে এইবারের নির্বাচনটা আর 91 সালে আমি ছোটবেলায় যে নির্বাচন দেখেছি, এই নির্বাচন নিয়ে যে প্রশ্ন সর্বত্র শুনি যে এইবারের নির্বাচন কি উৎসবমুখর হচ্ছে, আমি এই 1991 সালের নির্বাচনের সাথে তুলনা করলাম, এটা উৎসবমুখর পাই না। এটা আমার প্রবলেম কিনা জানি না, না জাতীয় প্রবলেম। আমার কাছে মনে হয়
নির্বাচন কমিশন আসলে এটাকে উৎসবমুখর করে তোলার জন্য যে প্রণোদনা জাতীয়ভাবে সামাজিকভাবে দেওয়া করেছিল, সে সামাজিক প্রণোদনা দিতে পারে নাই, যেখানে মানুষ এঙ্গেজ না, মানুষ এটাকে উৎসব, আমরা তো এটাকে উৎসব মনে করতাম সবসময়। তারা সবচেয়ে বড় লিমিটেশন হলো তাদের নিজে নিজে প্রচুর কাজ হয়তো করছেন খুব, কিন্তু এই কাজের প্রকাশ নাই। এবং এর প্রধান কারণ হলো তারা মানে একটা নির্বাচন কমিশন, সে এভরিডে সন্ধ্যায় প্রেস মিট করা দরকার, আপডেট কি এবং নতুন কোনো তথ্য, সে প্রেস মিট করেই না বললেই চলে। এমনকি অনেকের সাথে নাকি মানে আমি আর কি বলবো, মানে প্রেসকে এড়িয়ে চললে তো কখনো মানুষের কাছে পৌঁছানো আপনি যাবে না। বুঝতে পারবেন না, আপনি বুঝতে পারবেন না। আর এইটাকে আপনি আজকে কি করলেন, নির্বাচন কমিশন, আর এক মিনিটে বলি, নির্বাচন কমিশন বা ভোট কোনো ব্যক্তিগত বা ছোট্ট একটা প্রতিষ্ঠানের কাজ না, এটা জাতীয় একটা ব্যাপার, এবং এর মধ্যে হাজার হাজার কোটি টাকা ফান্ডিং হচ্ছে। তো এইটাকে লুকিয়ে লুকিয়ে প্রকাশ করার কিছু নাই তো। এটা যত বেশি সবার কাছে পাবলিক করবেন, তত বেশি পাবলিক ট্রাস্ট অর্জন করবেন। বর্তমানে বাংলাদেশের বর্তমান নির্বাচন কমিশনের বা নির্বাচনের কার্যাবলীতে মূল প্রবলেম হলো মানুষ, যেটা আপনি আমরা সবাই আলাপ আলোচনা করি, অনেকেই বলে যে নির্বাচন কি হবে, এই যে পাবলিক ট্রাস্ট অর্জন করতে ব্যর্থতা, এটাই তাকে সবচেয়ে পিছিয়ে দিয়েছে। যদিও সে অনেক বেশি প্রস্তুতি নিচ্ছে, অনেক কাজ করছে, কিন্তু এটা একটা প্রবলেম হয়ে গেছে। স্যার আপনাকে ধন্যবাদ। আমরা এবার একটু এই প্রজন্মের যারা দুজন প্রতিনিধি রয়েছে তাদের কাছে জানতে চাই। রাগিব, দুজন স্যার তো বললেন তাদের অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার থেকে এখনকার, অর্থাৎ আপনারা তো প্রথমবার ভোট দিবেন এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে, আপনার অভিজ্ঞতা কি? আপনি কেমন প্রচারণা দেখছেন? প্রার্থীরা আপনাদের সাথে যোগাযোগ করছে কিনা? আপনার অভিজ্ঞতা জানতে চাই। ধন্যবাদ। আমি ঢাকার ভোটার না, কিন্তু যেহেতু বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী, তো সেই সূত্রে ঢাকায় থাকা হচ্ছে। হয়তোবা নির্বাচনের আগ দিয়ে আমি যেখানে ভোটার সেখানে যাব। ছোটবেলায় যখন নির্বাচন দেখেছি তখন আসলে অন্যরকম একটা সংস্কৃতি ছিল। আমিও দেখেছি যে রশি দিয়ে পোস্টার ঝুলানো হতো এবং আমরা আমাদের বাসায় বিভিন্ন ধরনের পোস্টার দিয়ে যেত, আমরা ওগুলো কালেক্ট করতাম, দেখতাম যে মানে এটা এক ধরনের একটা বিষয় ছিল। বর্তমান সময়ে আমরা যেটা দেখছি, আমার এলাকার যারা এমপি পদপ্রার্থী, অ্যাডভার্টাইজমেন্টগুলো সেগুলো কিন্তু আমার ফেসবুক ওয়ালে আসছে। এটা মানে তারা ওইভাবে করে বুস্ট করছে এবং যার ফলে চলে আসছে। তো আমার কাছে মনে হয় যে নতুন একটা মানে যুগের সূচনা হয়েছে। আগে মানুষজন টেলিভিশন অনেক বেশি দেখতো, তখন টেলিভিশনে আমরা দেখতাম যে দিন বদলের পালা বা অন্য যে বিএনপি ছিল তারা তাদের টিভিসি আকারে তাদের অ্যাডগুলো দিত, ওই অ্যাডগুলো আমরা দেখতাম। এখন আমরা নতুন জিনিস দেখছি যে জিঙ্গেল বানানো হচ্ছে, বিভিন্ন এআই দিয়ে গান বানানো হচ্ছে। তো মানে আমার কাছে মনে হয় যে ওভারঅল একটা পরিবর্তন এসেছে এবং সেই পরিবর্তনের কারণে আসলে উৎসব মুখরতার যে রূপ সেটা হয়তোবা পরিবর্তিত হয়েছে। তবে আমরা আশাবাদী, যেহেতু 24-এর গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে এবং এর মূল উদ্দেশ্য ছিল দেশে গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা, সামনে যে গণতন্ত্রের দিকে আমরা এগিয়ে যাচ্ছি, এই নির্বাচনের মাধ্যমে সেই পথে আমরা বহাল থাকতে পারব। হামদানি সাহেব, আপনার কাছে আসতে চাই। তাহলে কি আমরা আগেই ভালো ছিলাম? মানে আগেই ভালো ছিলাম বলতে ওই সময়কার যে ভোটের আমেজ, উৎসব, স্যাররা বলছিলেন যে সেই উৎসব এখন আসলে পাওয়া যাচ্ছে না বিভিন্ন কারণে। নির্বাচন কমিশনেরও হয়তো দায়িত্বশীলতার ব্যাপার এখানে রয়েছে। আপনার কাছে সার্বিকভাবে কি মনে হয় যে এখন আপনি কেমন উপভোগ করছেন এই নির্বাচনের পরিবেশ? সামনেই তো ভোট। আমার কাছে ব্যক্তিগতভাবে যেটা মনে হয় সেটা আমি ছোটবেলা থেকে, আমার বাবা যেহেতু সরকারি কর্মকর্তা, তো আমরা দেখা যেত যে সরকারি কোয়ার্টারে থাকা হতো। তো নির্বাচনের যে আমেজটা সেটা আসলে ব্যক্তিগতভাবে ওই যে বাসায় বাসায় লিফলেট দেওয়া, আমার বাসায় কখনো লিফলেট আসেনি, বাট যখন স্কুলে যেতাম, যখন কোচিং করতে যেতাম, যখন প্রাইভেট পড়তে যেতাম, তখন দেখতাম যে মানুষ আসলে রাস্তায় ট্রাক নিয়ে, একটা সাউন্ড সিস্টেম নিয়ে কিভাবে তাদের নির্বাচনী গানগুলো চালাচ্ছে, এবং আসলে সবগুলো ঘরে ঘরে সব মানুষের মধ্যে আসলে একটা উৎসব মুখরতা কাজ করতো। এখন হয়তো বা সেই সংস্কৃতিটা একটু পরিমাণ চেঞ্জ হয়েছে, যেহেতু আমার এটা প্রথম ভোট হবে এবং আমি ক্যাম্পাসে আসার পরে এই যে ডাকসু ইলেকশনটা, সেটাই আমার প্রথম ডাকসু ইলেকশন বা প্রথম ব্যক্তিগতভাবে একদম নিজের জায়গা থেকে একটা ইলেকশন দেখা। সো এই নির্বাচনটি দেখে আমার মনের মধ্যে একটা অন্যরকম প্রত্যাশা কাজ করে যে জাতীয় নির্বাচনটিও আসলে এরকম সুষ্ঠু, স্বাভাবিক বা এরকম উৎসব মুখরতার মধ্যে দিয়ে কাটবে। কিন্তু বর্তমানে আমরা যা দেখছি যে ফেসবুক নির্ভর বা ডিজিটাল যে প্ল্যাটফর্মগুলো, সেই প্ল্যাটফর্ম নির্ভর প্রচারণাগুলো কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি, এবং মানুষজন টিকটক বানাচ্ছে, মানুষজন ছোট ছোট শর্ট ভিডিও বানাচ্ছে, রিলস দেখতে পাচ্ছি আমরা। সো মাধ্যমগুলো আসলে চেঞ্জ হচ্ছে, কিন্তু উৎসব মুখরতার যে ফরম্যাটটা হয়তো বা চেঞ্জ হচ্ছে। কিন্তু আমার মনে হয় যে উৎসব মুখরতাটা যদি সেই সুষ্ঠু নির্বাচনটা হয়, সেমই থাকবে, সেটি একই রকম থাকবে। একই রকম। আমি স্যার, জসিম স্যার, আপনার কাছে আরও একবার আসতে চাই। মানে আমরা বলছি যে মাধ্যমগুলো পরিবর্তন হয়েছে,
এই মাধ্যম পরিবর্তন হবার সাথে সাথে আমাদের উৎসব মুখরতা বা উৎসবেও পরিবর্তন আসছে, এটিকে আপনি ইতিবাচকভাবে দেখতে চান কিনা? এটা যেহেতু আমার টেকনোলজি চেঞ্জ হয়ে গেছে, তাই না? এখন আমি একটা মানুষকে রিচ করার জন্য আমি ধারে ধারে যাওয়ার দরকার নেই, তাহলে এটা একটা পজিটিভ দিক। আমার সোশ্যাল ক্যাপিটাল আছে 1 লক্ষ ফলোয়ার্স, তাই না? আমি যদি সেইগুলো যদি আমার নির্বাচনী এলাকার হয়, তাহলে আমি একটা মেসেজ দিয়ে আমি 1 লক্ষ লোককে কভার করতে পারি। তাহলে তো আমাকে বিশাল জনসভা করে তাদেরকে এক জায়গায় আনার কোনো দরকার হচ্ছে না। তা আমি মনে করি এটা তো একটা ইতিবাচক দিক, কারণ এখানে আমার সময়, মানি, লেবার সব কিছু সেভ হচ্ছে। আমরা দেখতেছি পৃথিবীতে এখন যার সোশ্যাল ক্যাপিটালে যত রিচ, সে দ্রুত কিন্তু অ্যাচিভমেন্ট পেয়ে যাচ্ছে। আমরা যদি মামদানির কথা বলি, মামদানি জাস্ট আসলো, সে কি সব লোকের কাছে রিচ করছে? না, তার একটা নেটওয়ার্ক ছিল, তার একটা ক্যাপিটাল ছিল, তার যেই পরিকল্পনা এবং এজেন্ডা ইশতেহার, মানুষ সেটা অ্যাকসেপ্ট করছে দ্রুত। পুরো বিরূপ একটা পরিবেশে তাকে নিউ ইয়র্কের মতো জায়গায় মেয়র বানিয়ে দিয়েছে। জনাব মাহবুবুর রহমান স্যার, আপনার কাছে আসতে চাই যে আমাদের সময় বাড়ছে, মানে কর্মঘণ্টার কথা স্যার বললেন যে খুব দ্রুত আমরা সব কিছু তথ্যপত্র পাচ্ছি বা আপডেটগুলো পাচ্ছি, এটি তো একরকমের বিষয়, ভালো দিক। কিন্তু এর বাইরে গিয়েও একটা বড় অংশ রয়েছে যারা এখনও ইন্টারনেটের আওতায় বা স্মার্টফোনের আওতায় তারা আসলে আসেনি। সেই জায়গা থেকে তাদের জন্য কি, মানে এই আমরা যে মাধ্যমগুলো নিয়ে কাজ করছি, আমাদের জেনারেশন, তারা কি ওই জায়গাগুলোতে পৌঁছতে পারছে? মানে এটি নিয়ে আপনার কি মনে হয়? আপনাকে আবার ধন্যবাদ জানিয়ে বলছি যে এটা যে আলোচনাটা ফ্লো তৈরি হয়েছে, আপনি দেখেন এটা কিন্তু এরকম একটা বিপ্লব ব্রেক্সিটকে কেন্দ্র করে ইংল্যান্ডে হয়েছিল 2015-16 সালে। সেটা হলো কি, এবং এর নিয়ে কিন্তু একটা সিনেমা হয়েছে, মুভিও হয়েছে 2000 এই হয়তো 4-5 বছর পরে, তখন ব্রেক্সিট দ্য আনসিভিল ওয়ার। তো ওই সময়ে দেখা গেছে যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মাইক্রো ক্রেডিট ডাটা ইউজ করে যে সকল ভোটাররা আনডিসাইডেড, সিদ্ধান্ত নেয় না, এই সকল ভোটারদের ক্ষেত্রে টার্গেটিং, এটাকে বলে টার্গেট করে, ওই সকল ভোটার মাইক্রো ডাটা অ্যানালাইসিস করে টার্গেট করে করে ওই ভোটারের কাছে পৌঁছা, যে এই ভোটারের ডিসিশনটাকে প্রভাবিত করার জন্য তথ্য দেওয়া। এবং এর ফলে কিন্তু ব্রেক্সিট যেখানে কথা ছিল যে ইউরোপিয়ান ইউনিয়নে থাকবে ইংল্যান্ড, 1 বছরের প্রচারণার কারণে, এবং তারা পৃথিবীর খুব হাই টেকনোলজি ভাড়া করেছে, এবং কানাডা, অস্ট্রেলিয়া এই সকল দেশ থেকেও যুক্ত ছিল এই ক্যাম্পেইনে, যদিও এটা ইংল্যান্ড কেন্দ্রিক কিন্তু অন্য রাজ্যে। তখন দেখা গেল যে রেজাল্টটা কিন্তু পরবর্তীতে অন্যরকম আসছে, যেরকম প্রত্যাশা করা হয়েছিল উল্টা হলো কি, ওরা ব্রেক্সিট ইউরোপিয়ান ইউনিয়ন থেকে বের হয়ে গেল। এবং পরে কিন্তু বরিস জনসন, যিনি ওই ক্যাম্পেইনের টিম ছিলেন, টিমের অন্যতম নেতা, তিনি কিন্তু ব্রিটিশ প্রধানমন্ত্রী হয়েছেন 5 বছর পরে, 6 বছর পরে। দিনাজপুরে, পঞ্চকন্যা দিনাজপুরে প্রায় 40% পর্যন্ত তরুণ ভোটার। এখন যেখানে ব্যাপারটা কি, তরুণ ভোটারের কাছে আপনার এই স্মার্টফোন, সে যদি মানে নিচের আয়েরও হয়, তার অ্যাভেলেবেল করে ফেলেছে, তখন আপনি তার কাছে পৌঁছলেন। এটা হলো আসলে 100% ভোটারের মধ্যে 40% ভোটার। এই 40-এর মধ্যেও কিন্তু যারা অতি নিম্ন আয়ের, এটা আমার কাছে মনে হচ্ছে গ্রাম যদি অ্যাড করি আমরা, 50-50 হয়ে যেতে পারে। তাহলে আসলে আপনি পৌঁছতেছেন হলো এই ডেটা ড্রিভেনের মাধ্যমে, না 20%-এর কাছে, বাকি কিন্তু 70% ভোটার। আর যদি 10% এরর ধরি, 5%-এর জায়গায় 10% এরর ধরি, তাও কিন্তু 70% ভোটার বাইরে থাকছে। সো মানে যারা তরুণরা যেভাবে বলছে জিনিসটা, যে আমি সেই জায়গাতে দেখছি না, আমি দেখতেছি, আমি কিন্তু ট্র্যাক করতে পারছি দুই জেনারেশন। আমি অলওয়েজ ফেসবুকে থাকি, সোশ্যাল মিডিয়ায় থাকি, আমি নিজে পোস্টিং, মানে আমি তো সারা মানে সোশ্যাল মিডিয়া নিয়ে থাকি। সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হচ্ছে আর কি, যে এটা একটা ব্যালেন্স করতে হবে। ব্যালেন্স না করলে প্রথমত যারা খুব পুরানো ভোটার নিয়ে ব্যস্ত আছে, তারা একটা ভুল করছে, সেখানে হলো কি, পুরানো ভোটারের মানসিক পরিবর্তন হয়ে যেতে পারে গত 15 বছর ভোট না দেওয়ার কারণে। তো সেই জায়গায় কিন্তু সে কোথায় ভোট দিবে, কারে ভোট দিবে, এইটা অনুমান 2008 থেকে করলে কিন্তু ভুল হয়ে যেতে পারে। ভুল আমি জানি না ঠিক হচ্ছে কিনা, ভুল হতে পারে। 2, তাহলে এই পুরানো ভোটাররা 60%, তাকে কিন্তু আপনি কমপক্ষে তাকে আপনি অ্যাড্রেস করবেন। আবার নতুন ভোটাররা 40%, তাকেও আপনি অ্যাড্রেস করবেন। তার বিহেভিয়ার, ভোটিং বিহেভিয়ার, স্টিল উই ডোন্ট নো দ্যাট, আমরা তার জানিই না। তো যেখানে আপনি একটা ভোটারের মানসিক পরিবর্তন হয়েছে কিনা দেড় যুগে, সেটাও আপনি রিড করেন নাই। আবার আরেকটা ভোটারের মানসিক পরিবর্তন কি, বা মানসিকতাই কি, পরিবর্তন দরকার নেই, মানসিকতাই কি সেটাও জানেন না। এই অবস্থায় 2026-এ নির্বাচনে যাচ্ছে রাজনৈতিক দলগুলো এবং প্রার্থীরা। যে কারণে আমি প্রায়ই বলি যে এই নির্বাচন সবার জন্য একটা মারাত্মক টেস্ট কেস। কে যে হেরে যাবে আর কে যে জিতে যাবে, সেইটা খুবই কঠিন। ভোটের দিন হয়তো 10টা 11টা পর্যন্ত আমরা যে আর্লি সার্ভেগুলো করব,
সেক্ষেত্রে হয়তো কিছুটা অনুমান করা যেতে পারে। এর আগে যত সার্ভে আছে আমি কোনো সার্ভেকে ট্রাস্ট করি না, কারণ এগুলো ইন্টেনশনাল সার্ভে এবং এগুলো অল্প অল্প করে নানান জায়গায় কাজগুলো করেছে যার যার মতো করে। তো এই কারণেই আমার কাছে মনে হয় এই ভোট অনেক কমপ্লেক্স ভোট না, এখনও চেক অ্যান্ড ব্যালেন্সের কথা বলছি না, আমি বলছি অনেক কমপ্লেক্স ভোট, অনেক জটিল ভোট। এই জটিলতার ক্ষেত্রে আপনাদেরকে সব ইনপুট আলোচনায় নিয়ে যারা ক্যাম্পেইন করছেন, মানে ক্যান্ডিডেটের পক্ষে বা দলের যেই ইন্টেলেকচুয়াল টিম আছে বা আদার্স টিম আছে, তাদেরকে এগুলো নিয়ে সিরিয়াসলি ভাবতে হবে, না হলে কিন্তু রেজাল্ট কিন্তু অপ্রত্যাশিত হতে পারে, যেটা আমি উদাহরণ দিলাম ব্রেক্সিটের ক্ষেত্রে। একটা নতুন বাস্তবতা এই নির্বাচনটি হচ্ছে, 24-এর একটা বড় ঘটনা অভ্যুত্থান বাংলাদেশে ঘটেছে। আপনার কি মনে হয় যে প্রত্যাশাগুলো রাজনৈতিক দলের উপর এই প্রজন্ম অথবা আগের প্রজন্ম এই পট পরিবর্তনের পরে চেয়েছিল, সেই রাজনৈতিক দলগুলো যারা এখন কাজ করছে, ইশতেহার দিচ্ছে, প্রত্যাশা কেমন পূরণ হচ্ছে আপনার কি মনে হয়? ধন্যবাদ। প্রথমত জুলাই অভ্যুত্থানের পূর্বে আমাদের যে জেনারেশন এবং আমরা তো জেনজি মিলেনিয়ালের মাঝামাঝি, আর আমাদের পরবর্তী জেনারেশন জেড, তাদেরকে বলা হচ্ছিল যে এরা রাজনৈতিকভাবে অসচেতন, এরা ফেসবুক চালায়, বিভিন্ন সময় হচ্ছে ঘোরাফেরা করে, এদের আসলে আই হেট পলিটিক্স ধরনের মানসিকতা এরা বিলং করে। তো সেখান থেকে আমরা দেখলাম যে এই জেনারেশন বড় একটা শকিং মোমেন্টের মধ্যে দিয়ে গিয়ে তারা কিন্তু রাজনৈতিকভাবে বেশ সচেতন হয়ে উঠেছে। আমরা দেখেছি এই জেনারেশনের যারা হচ্ছে আইকন বলা যেতে পারে, যেমন সালমান মুক্তাদিরের মতো লোকেরা, যারা আসলে হচ্ছে মিমিক্রি ভিডিও বানাতো বা এই ধরনের বিভিন্ন ধরনের কন্টেন্ট ক্রিয়েটর, তারা কিন্তু হচ্ছে পলিটিক্যালি অ্যাওয়্যার এবং তারা পলিটিক্যাল ইস্যুগুলোকে অ্যাড্রেস করছে বা কথা বলছে। সেই প্রেক্ষিতে জনগণ বেশ সচেতন, মানে আমাদের জেনারেশন বেশ সচেতন যে জুলাই অভ্যুত্থানে আমাদের যে মূল আদর্শ ছিল যে সকল প্রকারের পরিচয় সত্তা, এর বাইরে দাঁড়িয়ে রাষ্ট্রের সাথে নাগরিকের যে সম্পর্ক, যে বোঝাপড়া, এই দ্বৈততার মধ্যে দিয়ে নিজের আইডেন্টিটিকে খুঁজে বের করা এবং এই সম্পর্কটা পরিষ্কার করা, এই সম্পর্কের বোঝাপড়া পরিষ্কার করা, এইটা আসলে বর্তমান জেনারেশন চায়। সত্যি কথা বলতে আপনি যদি লক্ষ্য করেন, আমি হচ্ছে কিছুদিন আগে ভারতের যে লাস্ট ইলেকশন হলো, ইলেকশনের ইশতেহার দুটো দেখছিলাম, কংগ্রেসের ন্যায়পত্র আর বিজেপির হচ্ছে মোদি কি গ্যারান্টি। তো ইশতেহারে সেম কথা লেখা থাকে, দুই দলীয় ওয়েলফেয়ার করতে চায়, দুই দলীয় এডুকেশন ভালো করতে চায়, উইমেনদের ভালো করতে চায়। পার্থক্য কোথায়? পার্থক্য হয় রেটোরিকে, ভাষায়। কংগ্রেস যে ভাষাগুলো ব্যবহার করছে এগুলো মোর তাদের যে হচ্ছে লোয়ার কাস্টকে আপিল করার বা হচ্ছে ওয়েলফেয়ার ল্যাঙ্গুয়েজ এগুলো। অন্যদিকে বিজেপি হচ্ছে ইন্ডিয়ান যে বিভিন্ন ভাষাগুলো আছে, সংস্কৃত, হিন্দির উপর গুরুত্ব আরোপ এগুলো করছে। তো আমার কাছে মনে হয় রাজনৈতিক দলগুলোর জুলাই অভ্যুত্থানের মাধ্যমে পুরো জেনারেশনের একটা সামগ্রিক ভাষা তৈরি হয়েছে, যেই ভাষার মাধ্যমে আসলে আমরা জানি যে আমরা হচ্ছে তুমি কে আমি কে রাজাকার রাজাকার স্লোগানের মাধ্যমে কি বুঝিয়েছি। এটা আমার কাছে মনে হয় রাজনৈতিক দলগুলো, কোনো রাজনৈতিক দলই বুঝতে পারেনি। এবং এই যে আইরনি থেকে শুরু করে বিভিন্ন ধরনের রেটোরিক ব্যবহার করা এবং পরবর্তীতে হচ্ছে তুমি কে আমি কে বিকল্প, তো এই ভাষাটাকে যারা তাদের ইশতেহারের মধ্যে ধারণ করতে পারবে, তাদের পলিসি রেকমেন্ডেশনগুলোর মধ্যে ধারণ করতে পারবে, জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে যে জেনারেশনাল শিফট হয়েছে সেই শিফটকে আসলে তারা ক্যাশ করতে পারবে। ইতোমধ্যে যা দেখেছি আমার মনে হচ্ছে যে কোনো রাজনৈতিক দল এটিকে ধারণ করতে পারেনি, তারা আমাদের কোনো পরিষ্কার পলিসি দিতে পারেনি। আপনার কাছে আসতে চাই যে হামিদা নিসা, নারীদের প্রতিনিধিত্ব, নারীদের অংশগ্রহণ নির্বাচনে বারবার এটি আলোচনায় আসে। নতুন একটি বাস্তবতা এসে একজন নারী হিসেবে আপনি এই নারীদের যারা এই পর্যায়ে ভোট করছেন বা দাঁড়িয়েছেন, এবং সোশ্যাল মিডিয়াতে একটা ওয়ার্ড চলতেছে, নারীদেরকে স্লাট শেমিং করা হচ্ছে, মানে আপনি কেমন ফিল করেন বা আপনার কি মনে হয় যে নারীরা বিভিন্ন ছাত্র সংসদ নির্বাচনে কিন্তু নারীরা জয়লাভ করেছে, এইটা নিয়ে আপনি কিভাবে দেখেন যে এই নির্বাচনে নারীদের পার্টিসিপেশন কেমন আপনি দেখেন এখনো পর্যন্ত আমরা যা দেখেছি? ধন্যবাদ। দেখুন, যখন হচ্ছে আমাদের জুলাই আন্দোলনটা হলো, তারপরে কিন্তু নারীরা একদম সামনের সারিতে ছিল। তো সেই জুলাই আন্দোলন যখন সফল হলো, তখন কিন্তু নারী হিসেবে আমাদের খুব একটা প্রত্যাশা ছিল যে এখন হয়তো বাংলাদেশের রাজনৈতিক যে ল্যান্ডস্কেপ, সেই ল্যান্ডস্কেপে নারীদের যে ভূমিকা, সেই জায়গাটা হয়তো বা পরিবর্তন হবে। সো সেই জায়গা থেকে আমি দেখেছি যে বিভিন্ন রাজনৈতিক দলে কিন্তু নারীরা আরও বেশি পার্টিসিপেটরি যে রোলটা, সেই রোলটা কিন্তু প্লে করার চেষ্টা করেছে। এবং পরবর্তীতে গিয়ে দেখা গেল যখন আসলে নির্বাচন অনেক কাছায় আসলো, নির্বাচনটা অনেক এগিয়ে আসলো,
তখন দেখা গেল বিভিন্ন রাজনৈতিক দল কিন্তু তাদের সেই আগের যে ম্যান্ডেট, আগের যে কালচার, সেই কালচারেই তারা ফিরে গেল। ইতিমধ্যে তারা দেখিয়েছে যে তারা নারীদের যে সহনশীলতা, নারীদের প্রতি নারীদের যে পার্টিসিপেশন, সেটার প্রতি তারা খুব বেশি সহানুভূতিশীল। কিন্তু যখন ভোটের ময়দানে আসলো, যখন ভোটের মাঠে আসলে ভোটের রাজনীতি শুরু হলো, তখন কিন্তু দেখা গেল তারা আসলে নারীদেরকে কতটুকু মূল্যায়ন করছেন। তখন আমরা দেখেছি বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে নারীরা কিন্তু পিছিয়ে পড়ছে এবং তাদেরকে স্বতন্ত্র নির্বাচনে দাঁড়াতে হচ্ছে এবং দলের ম্যান্ডেট তারা আসলে পাচ্ছে না। সো এই জায়গা থেকে নারীদের যে স্ট্রাগলটা, সেই স্ট্রাগলটা কিন্তু তাদের দুই জায়গা থেকে। এখানে কিন্তু তাদের ডাবল বার্ডেন। এক হচ্ছে দলের বাইরে গিয়ে তাদেরকে দাঁড়াতে হচ্ছে এবং তাদের যে জনগণ, তাদের যে ভোট ব্যাংক, সেটাকে তাদের নিজেদেরকেই দাঁড় করাতে হচ্ছে। সো এই জায়গা থেকে আমি বলবো না যে এই যে জুলাই আন্দোলন পরে নারীদের রাজনীতিতে ভূমিকা বা রাজনীতির প্রতি তাদের দৃষ্টিভঙ্গিটা খুব একটা পরিবর্তন হয়ে গেছে, বাট পরিবর্তনের সুযোগ ছিল, কিন্তু সেই সুযোগটাকে আমরা আসলে কাজে লাগাতে পারিনি। এবং লোক প্রশাসনের ছাত্রী হিসেবে আমি আসলে এটাই বলবো যে এটা বাংলাদেশের আসলে একটা ফল। সেটা হচ্ছে আমরা দেখি যে আমাদের কালচারে আমরা অনেক পেপার প্ল্যান সিনড্রোমে অনেক বেশি বিশ্বাস করি। আমরা কাগজে কলমে হয়তো বা লিখে দিই যে আমরা নারীদেরকে সামনের সারিতে রাখছি, বাট উইমেন হচ্ছে ফার্স্ট। বাট এটা আসলে আমরা যখন প্র্যাকটিসে যাই, যখন আমরা এক্সারসাইজে যাই, যখন আমরা ইমপ্লিমেন্টেশনে যাই, তখন আসলে দেখতে মানে এটা পাই। দেখানোর জন্যই থাকছে। আমি একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান স্যার, আপনার কাছে খুব সংক্ষেপে জানতে চাই, শেষ প্রশ্ন, রাষ্ট্রবিজ্ঞানের আপনি পড়ান, এই যে আমাদের রাজনৈতিক সংস্কৃতি গত 15-16 বছরে যেরকম ছিল, আর তার আগের যদি বলি 90-এর দশক থেকে আপনারা দেখেছেন, 5 আগস্ট পরবর্তী সময় সেই রাজনৈতিক সংস্কৃতির কি কোনো উন্নতি হয়েছে? প্রথমত হলো যে সোশ্যাল ইনফ্লুয়েন্সার যারা হয়েছেন, এটা নিয়ে একটা উত্তর দিতেই হয়। সেটা হলো অধিকাংশ ক্ষেত্রেই দেখা যাচ্ছে, বা অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে, অন্তত যদি একটাও হয়, যে অনেক বেশি সুপারফিশিয়ালি জায়গা থেকে, অনেক ভাষার জায়গা থেকে তারা সমাজকে ইনফ্লুয়েন্স করছেন। এটার বিরাট ক্ষতি হচ্ছে। সমাজ যেভাবে একদিক দিয়ে এগুচ্ছে অনেক আলাপ আলোচনার কারণে ভার্চুয়াল জগতে, আবার অন্য দিক দিয়ে অনেক সস্তা লোকের কথায় সমাজ কিন্তু ধ্বংস হচ্ছে। এইটা কিন্তু আমাদেরকে ক্যাটাগরিক্যালি আইডেন্টিফাই করতে হবে। আর যেটা বললেন রাজনৈতিক সংস্কৃতির কথা বলি, সেটা রাজনৈতিক সংস্কৃতির আলাপ আলোচনা কিন্তু আমরা অনেকবার করছিলাম। এবং 5ই আগস্টকে কেন্দ্র করে আমিও তো 5ই আগস্টের প্রায় অলমোস্ট প্রতিদিনেই আমরা রাস্তায় ছিলাম। গত 15 বছরের কর্তৃত্ববাদ বিরোধী লড়াইয়ে টোটালি অ্যাক্টিভ ছিলাম। তো লেখালেখিতে, কাজে কর্মে অ্যাক্টিভ সর্বত্র। তো একটা ধারাবাহিক লম্বা লড়াইয়ের কারণে যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা থেকে আমি বলছি যে সংস্কৃতির পরিবর্তনের জন্য, বিশেষ করে রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের জন্য সকল লেভেলে কিন্তু কাজ হচ্ছিল। মানে আলাপ হচ্ছিল। বাংলাদেশে আলাপটাই চলছিল সংস্কৃতির পরিবর্তনে। আমি মনে করি এখনও আমি ভার্চুয়াল জগতে দেখছি না, বাস্তব জীবনে দেখছি না সেই পরিবর্তনের, সেই আলাপের কোনো ইম্প্যাক্ট। ওকে স্যার, আপনাকে ধন্যবাদ। স্যার, শেষ প্রশ্ন আপনার কাছে আসতে চাই জসীমউদ্দিন স্যার, যে স্যার যেহেতু বলছে যে রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন হয়নি, আপনি যে সময় ভোট দিয়েছেন তাদের যে ইশতেহার, আজকের রাজনৈতিক দলগুলো যে ভোটের সামনে এসে ইশতেহার দিয়েছে, কোনো পরিবর্তন আপনি দেখেন কিনা স্যার? কিছুটা তো পরিবর্তন আসছে। আগে যে ধ্যান ধারণা ছিল, যে চিন্তা ধারণা ছিল, আপনি অ্যাবসলিউটলি কনস্ট্যান্ট এই কথাটা বলতে পারবেন না। চিন্তা জগতে অনেক পরিবর্তন আসছে, সেই পরিবর্তন অনুযায়ী কিন্তু পরিকল্পনা হচ্ছে, ইশতেহার হচ্ছে। হ্যাঁ, আমরা যে আমাদের ইয়াং জেনারেশনে যে কথাটা আসছে বারবার, এই জুলাই পরবর্তী যেই প্রত্যাশা ছিল, যে আকাঙ্ক্ষা ছিল, সেখানে হয়তো আমরা পুরোপুরি পৌঁছতে পারি নাই। এরপরেও তো আমরা অন্তত এখানে দাঁড়িয়ে বসে একটু কথা বলার সুযোগ পাচ্ছি। এই জিনিসটা তো গত 16-17 বছর আমরা পাই নাই। সেই চেঞ্জটা তো কিছুটা হলেও হয়েছে। আমি একবারে অস্বীকার করার কোনো উপায় নাই। চেঞ্জ হবে, হয়তো 100% আমি একদিন এগোতে পারবো না, আপনাকে সময় দিতে হবে। কারণ সামান্য একটা পরিবর্তনের জন্য আপনাকে রাতারাতি আপনি পেয়ে যাবেন, এটা হবে না। পুরোপুরি আপনাকে সময় দিতে হবে। সময় না হলে এটা পরিবর্তন হবে না। যে কথাটা প্রফেসর মাহবুব বলল, আমি আজকেও আমার ছাত্রছাত্রীদেরকে পড়াইতে গিয়ে বললাম, সোনার বাংলাদেশ গড়তে হলে আগে সোনার মানুষ লাগবে। কারণ মানুষগুলো তো আইন কানুন, পলিসি, প্রোগ্রাম সব কিছু মানবে। এখন সে মানুষগুলো যদি কখনো সচেতন না হয়, তাদের ভিতর যদি আপনি নলেজটা দিতে না পারেন, আপনি যতই কিছু করেন কোনো কিছুই হবে না। রাজনৈতিক নেতৃত্বে যদি সেন্ট্রাল কমান্ড স্ট্রং থাকতো, তাহলে আমরা মাঠে কোনো বিদ্রোহী প্রাপ্তি দেখার সুযোগ ছিল না। সেজন্য রাজনৈতিক দলগুলোও সংস্কার হতে হবে, রাজনৈতিক কর্মীদের যে মানসিকতা সেটাও সংস্কার করতে হবে। আপনাকে ভোটের যে ইম্পর্টেন্স সেটা সবার ভিতরে থাকতে হবে, তা না হলে কিন্তু আপনি পরিবর্তন করতে পারবেন। তবে স্যার সচেতনতা, কিন্তু স্যার যেটা বললেন, সচেতনতা আমাদের অনেক আসছে, মানে কিন্তু যে দ্বিতীয় শব্দটা বললেন স্যার, এথিক্স, নৈতিকতা,
এইটার মানে সচেতনতা যেভাবে পাল্লা দিয়ে বাড়ছে, উল্টাটাও কিন্তু আবার নেগেটিভলি হচ্ছে কিনা, খুব খুব এটা বড় ব্যাপার। এটা কিন্তু আমাদের প্রায়োরিটি, দুটো নিয়ে কাজ করতে হবে। কিন্তু সবচেয়ে বড় ইম্পর্টেন্ট হলো আইনের বাস্তবায়নটা, আইনটাই বাস্তবায়ন হয় সঠিকভাবে। আইন, আপনি নৈতিকতাকে অ্যাবস্ট্রাক্ট, এটাকে খুঁজে পাবেন না, কিন্তু আইনকে খুঁজে পাবেন। আমাদের কোনো প্রতিষ্ঠান আইন সেভাবে মানতে চায় না, বাস্তবায়ন করতে চায় না, নাগরিক হিসাবে চাই না। আপনাদের ধন্যবাদ। দুইজন প্রতিনিধি হতে সংক্ষেপে 30 সেকেন্ডে এই 26-এর নির্বাচনের যে দলই জয়লাভ করবে করুক না কেন, তাদের কাছ থেকে আপনার প্রত্যাশা কি? খুব সংক্ষেপে একেবারে শেষ করব। তাদের কাছ থেকে প্রথম প্রত্যাশা অবশ্যই হবে সংস্কার। দেশের, তারা আসলে দেশটাকে যেভাবে দেখতে চাই সেভাবেই দেখুক, কিন্তু নাগরিক হিসেবে আমার তো রাষ্ট্রের প্রতি ন্যূনতম প্রত্যাশা আছে যে দেশে মেরিটোক্রেসি থাকবে, তারপর দেশে কোনো ধরনের আমলাতান্ত্রিক জটিলতার কারণে আমার যে চিন্তা বা এগুলো বিকশিত হতে বাধাগ্রস্ত হবে না, এবং সবশেষে মুক্ত বুদ্ধির চর্চা এবং যে বাক স্বাধীনতা, এটি নিশ্চিত হবে। বিভিন্ন সম্প্রদায়ের আদর্শের, বিশ্বাসের, পরিচয়ের মানুষ একসাথে বাংলাদেশে নাগরিক অধিকার পাবে। তো এই ন্যূনতম প্রত্যাশাগুলো সে নিশ্চিত করুক, সেটাই আপনাদের সেটাই আমার জি, প্রত্যাশা। হামিদা নিসা। জি, আমি যদি এক লাইনে বলতে চাই এবং খুব সহজ করে বলতে চাই, সেটা হচ্ছে এত বছর ধরে বাংলাদেশের যে সংস্কৃতি সেটা তো এক রাতেই চেঞ্জ হয়ে যাবে না। তো আমি আসলে পারফেক্ট বাংলাদেশ এটা চাওয়ার থেকে এটা বরঞ্চ বেশি চাই যে এই যে পারফেক্ট বাংলাদেশ হওয়ার যে সৎ চেষ্টাটা, এই চেষ্টাটা যাতে প্রত্যেকটা রাজনৈতিক দলের মধ্যে আমরা নিশ্চিত করতে পারি, এই প্রত্যাশাটাই আমার আছে। জি, আপনাদের চারজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমরা এতক্ষণ কথা বলছিলাম নবীন প্রবীণের ভোট এই অনুষ্ঠানে, এবং সেখানে আমরা দুই প্রজন্মের চারজন অতিথির সঙ্গে বসছিলাম। তারা আসলে সেকালের নির্বাচন এবং একালের নির্বাচন নিয়ে বেশ কিছু আলোচনা এখানে আমরা করলাম, এবং এই আলোচনার যে সারমর্ম যেটি দাঁড়ালো সেটি হলো নতুন যারা প্রজন্মের নাগরিক রয়েছে তাদের আসলে তাদের পালসটা বুঝতে হবে, রাজনৈতিক দলগুলোর মানুষের পরিবর্তন করতে হবে, এবং একসাথে নৈতিকতার যে মাধ্যম অর্থাৎ টাকার বিনিময়ে ভোট কেনার যে প্রবণতা সেটি যদি পরিবর্তন করা না যায় তাহলে হয়তো বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন হবে না। তো নবীন প্রবীণের ভোট আজ এ পর্যন্তই। সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ। নতুন কোনো এপিসোডে আবারও দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।